আমরা যেভাবে বসছি তাতে মনে হচ্ছে যে আমরা এই যে টাকা চাচ্ছি, 2টা টাকা দিয়া যান আখিরাতে পাইবেন দান। এই দুনিয়ায় 1 টাকা দিলে পরের দুনিয়ায় 70 টাকা পাবেন। 2টা টাকা দিয়ে যান। কিন্তু 2টা টাকার জন্য তো এই জায়গা না, এটার জন্য যাইতে হবে হলো রেল স্টেশন। যদিও উগান্ডায় কোনো রেল স্টেশন নাই, তাহলে আপনার যাইতে হবে কাম্পেলা হলো বাস স্ট্যান্ড অথবা হলো ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি পার্কে যাইলে তখন 2টা টাকা চাইলে পাইবেন। যদিও উগান্ডায় ভিক্ষাবৃত্তিটা কম এবং মানুষ ভিক্ষার দেওয়ার হারও খুব কম, খুব একটা লাভজনক ব্যবসা হবে না। টাকা দিতে চায় না, কেউ টাকা দিতে চায় না। এই ব্যবসা কিন্তু খুব একটা লাভজনক। কেনিয়াতে মনে হয় লাভজনক হতে পারে না, আছে না, উগান্ডা তো লাভজনক আছে। আপনাকে জায়গা বুঝে বসতে মসজিদের সামনে। ওকে না, ভিক্ষাবৃত্তি একটা বড় অর্থের বড়, এখন এটা বড় বিজনেস, বড় একটা প্রফেশন। আসসালামু আলাইকুম। শুরুটা দেখে বুঝতে পেরেছেন আমরা খুবই একটা আড্ডার মোডে রয়েছি। আর বরাবর মতো আমি একা না, এখানে হচ্ছে আরো আমাদের 2 ভাইকে দেখা যাচ্ছে, 2জন নয়, ক্যামেরার পেছনে আরো রয়েছে, তারা ক্যামেরা ধরে আছে, দেখা যাচ্ছে না। তবে 1 বাই 1 তারা চলে আসবে ক্যামেরায়। হ্যাঁ, তো আসলে এটা নিয়ে আবার সমালোচনা শুরু করে দিবেন না যে আপনি পর্দা করেন, নিকাব পরেন, হিজাব পরেন, আবার বেটা মানুষের সাথে আড্ডা দিচ্ছেন। হ্যাঁ, এটা তো আমাদের বাংলাদেশিদের একটা মানে খুব চমৎকার একটা দিক হচ্ছে সবাই নিজের জান্নাতে যাওয়ার থেকে আরেকজনের জান্নাতে যাওয়া নিয়ে কনসার্ন বেশি। ইয়েস, তো আমার পাপ পুণ্যের হিসাব আমাকেই করতে দেন। যে ব্যাপারটাকে তুলে ধরতে চাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। জি, আমার সাথে আছেন আমারই বাংলাদেশের আরও 2জন ভাই। তবে এই ব্যাক ভিউটা দেখে মনে হতে পারে যে আমরা হয়তো বাংলাদেশের মাটিতে, বাস্তবিক অর্থে তা নয়। ইস্ট আফ্রিকার দেশ উগান্ডা, এবং সেই উগান্ডার মাটিতে যখন নিজ দেশের ভাই বোনদের পেয়ে যাই সেটা অন্যরকম একটা তৃপ্তির বিষয় হয়ে যায়। যারা প্রবাসে আছে শুধুমাত্র তারাই এটা অনুভব করতে পারবে, দেশে থাকা যারা তারা হয়তো এভাবে অনুভব করতে পারবেন না। যাই হোক, এই কথাগুলো লম্বা না করি। হ্যাঁ, আমার সাথে আছেন আমার 2 বাংলাদেশের ভাই। আমি তাদের পরিচয় দিব না, তারা যে যার জায়গা থেকে নিজ পরিচয়টা দিবে, তারপরে আমরা কিছু তথ্যভিত্তিক কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। ভাইয়া, আমার নাম শামস, বাংলাদেশ থেকে আসছি। আফ্রিকায় আছি 2 বছর। বেশ কিছু দেশে যাওয়া হয়েছে সোফার, এর মধ্যে উগান্ডাতে সবচেয়ে বেশি ছিলাম। এর বাইরে ওয়েস্ট আফ্রিকা অনেকগুলো দেশে গেছি কাজের পারপাসে। এই তো ভাইয়া। আমার নাম জনি, পরিচয় বাংলাদেশি। এখন আছি আপাতত আফ্রিকাতে। খুব বেশি একটা আফ্রিকার কান্ট্রি ঘোরা হয় নাই, কাজের প্রয়োজনে 2টা কান্ট্রি ঘোরা হয়েছে। ইস্ট আফ্রিকার 2টা কান্ট্রি, কেনিয়া এবং উগান্ডা। বর্তমানে আছি উগান্ডাতে। কোথায় আছি আপু তো আস্তে আস্তে বলবেই। আচ্ছা, পরিচয় পেয়ে গেলাম। হ্যাঁ, আমাদের বাংলাদেশের 2জন ভাই, আমরা ভাই বোন মিলে আজকে এই আফ্রিকার কয়েকটি দেশ নিয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। এ কারণেই করব কারণ আপনারা ইদানিং আমাকে অনেক প্রশ্ন করেন অ্যাবাউট উগান্ডা, অ্যাবাউট অ্যানাদার আফ্রিকান কান্ট্রি। বাট আমি যেহেতু এই দেশের নতুন, সুতরাং আমি অনেক বেশি জানি তা না, বলতে গেলে কিছুই জানি না, হাতে খড়ি নিচ্ছি মাত্র। কিন্তু এজন্যই আজকে ভিডিওটি করতে যাচ্ছি। এই যে আমার 2 ভাই আছেন, এরা একজনে 2 বছর, ভাইয়া কতদিন? হ্যাঁ, আমার প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছর। তো তাদের যেহেতু তারা অনেকগুলো সূর্যোদয় এই আফ্রিকার মাটিতে বসেই তারা দেখেছে, সুতরাং অভিজ্ঞতার ঝুলিটাও তাদের অনেক বেশি। তো আপনাদের হয়তো অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই আড্ডার মধ্য দিয়ে। তো প্রথমে যাব হচ্ছে আমাদের শামস ভাইয়ার কাছে। ভাইয়া প্রথমে এসেছিলেন জব পারপাসেই তো? হ্যাঁ, জব পারপাসে আমি প্রথম আসছি উগান্ডাতে। এটা 2 বছরের বেশি, 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস। আর প্রথম এসেছি উগান্ডাতেই। আর কেনিয়াতে কতদিন ধরে আছেন? কেনিয়াতে অ্যারাউন্ড 6 মান্থ। আচ্ছা, তাহলে 6 মান্থ যদি কেনিয়াতে হয়, মেজরিটি টাইম কেটেছে উগান্ডাতে। তার মানে এখানে অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, অনেক বিষয় আছে। যেহেতু আমি বেসিক্যালি রাইট নাও উগান্ডায়, এ কারণে উগান্ডা নিয়ে অনেক প্রশ্ন আসে যেগুলো আমি ভাবি যে আমি কি বলবো, আমি কতটুকু জানি, সেটা ঠিক হয় না ভুল হয়। কারণ আমরা ইদানিং অনলাইন প্ল্যাটফর্মে এমন কিছু মুখরোচক ব্যাপার বা গল্প কাহিনী শুনি আফ্রিকা নিয়ে, যে আমার মতো সাধারণ অনেকেই তারা একেবারেই মনে করছে আফ্রিকা ইজ এ হট কেক, এখানে গেলেই টাকা উঠছে,
অতএব তাড়াতাড়ি আফ্রিকা আসো আর টাকাকে ধরে ফেলো। আর এছাড়া অন্য সব দেশে হচ্ছে কোনো অর্থকরী নেই, আফ্রিকাতেই চলে আসো। বিশ্বাস করবেন না, আমাকে পার ডে, আমি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে আছি, এত পরিমাণ মেসেজ, ফোন কল, কলস অ্যান্ড ইনবক্সে থাকে যা রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, এত কিউরিসিটি মানুষের। আচ্ছা, তো ওই যে হটকেক আফ্রিকা নাকি তার রিয়েলিটি অন্য কোনো চিত্র আছে, এগুলো একটু জানা দরকার। আমরা প্রথমেই পজিটিভটা দিয়ে একটু শুরু করি। উগান্ডার পজিটিভ দিক যদি আমরা একটু বুলেট পয়েন্ট আকারে বলি, কারণ খুব এক্সপ্লেন করতে পারবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। পজিটিভ বুলেট পয়েন্টে আমি বলতেছি, কারণ তার আগে আসলে আমার একটা কথা হচ্ছে যে আই এম নট দ্য রাইট পারসন, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন, বাট স্টিল আমার যতটুকু এক্সপিরিয়েন্স সে জায়গা থেকে বলতে পারি। অপরচুনিটি ডেফিনেটলি ভেরি হাই আফ্রিকাতে। আফ্রিকা অপরচুনিটির জায়গা সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আফ্রিকা স্টিল ভার্জিন, মেবি 50 to 60% ভার্জিন। প্রচুর ল্যান্ড আছে, প্রচুর অপরচুনিটি আছে, মিনারেলস তো আছে সবাই জানে। এর বাইরে যেটা হচ্ছে আফ্রিকাতে যে পরিমাণ জায়গা আছে সে পরিমাণে মানুষ নেই, ছিল না আসলে। তো যার জন্য এখানে বাজার বড় হয় নাই আগে, কিন্তু আস্তে আস্তে এটা ইকোনমি বড় হচ্ছে, কারণ মানুষ বাড়তেছে। আরেকটা হচ্ছে অপরচুনিটির জায়গা, আমি যেটা বলবো যে কনজিউমার বাড়বে আফ্রিকাতে, কারণ এইটা এদের কিন্তু জন্মহার অনেক বেশি। হ্যাঁ, জন্মহার বেশি হওয়ার কারণে এদের জনসংখ্যা বাড়তেছে খুব দ্রুত। আর আমরা জানি যে জনসংখ্যাই কিন্তু কনজিউমার। একসময় মানে পপুলেশনকে বলা হয়তো যে প্রবলেম, এখন পপুলেশন কিন্তু আবার শক্তি অধিকাংশ দেশের জন্যই। আপনি বড় বড় ইকোনমির দেশগুলো দেখেন, চায়না, ইন্ডিয়া, এটা কিন্তু আসলে ইকোনমি অনেক বড়, দেশ বড়, মানুষ বেশি। তো আপনার আফ্রিকা তো এটা আসলে এত দ্রুত বাড়তেছে। আমি কিছু পড়াশোনা করছি, কিছু জায়গায় দেখেছি যে এরকম যে আপনার উইদিন নেক্সট 30 to 50 ইয়ার্স আফ্রিকায় ওয়ার্ল্ডের টপ 10টার মধ্যে 6টা আপনার মেগা সিটি হবে আফ্রিকাতে, এবং লার্জেস্ট মেগা সিটি আসলে ল্যাগোসে হবে। এটা হচ্ছে ইন টার্মস অফ পপুলেশন। তো এটা কিন্তু অনেক বড় অপরচুনিটির জায়গা। তো যেহেতু পপুলেশন বাড়তেছে আর একই সাথে ওদের প্রচুর ল্যান্ড আছে, আরো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ভার্জিন ল্যান্ড। তো এখানে এত জমি আছে যে জমিগুলোতে এখন পর্যন্ত চাষবাসই হয় নাই। হ্যাঁ, তো মানুষও বাড়তেছে, জমি এগুলোতে আপনার ধরেন যে আসলে কেউ যদি ইনভেস্ট করতে চায় আফ্রিকাতে, তার জন্য ভেরি ইজি এখানে ইনভেস্ট করে, এই কারণে সে আসলে একটা প্রপার ইকোসিস্টেম এখানে পেয়ে যায়। এখন আফ্রিকা যে ট্রান্সপোর্টের যে জায়গাটা যদি বলি, আফ্রিকা কিন্তু সেন্টার পয়েন্ট ওয়ার্ল্ডের কন্টিনেন্ট যদি আপনি হিসাব করেন। তার এক পাশে হচ্ছে ধরেন ল্যাটিন আছে, সাউথ আমেরিকা, হ্যাঁ, নর্থ আমেরিকা, আরেক পাশে ইউরোপ, আরেক পাশে কিন্তু এশিয়া। তো তার ট্রান্সপোর্টের জায়গাটাও কিন্তু তার জন্য ভেরি ইজি। ধরেন আফ্রিকা যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে বা হওয়ার পথে আছে, হয়তো বা নেক্সট 30 to 50 ইয়ার্স তারা ওই জায়গাটা যখন যাবে, তখন একটা প্রোডাক্টের জন্য আপনার ইউরোপিয়ানরা আসলে ধরেন সে চায়না যাবে না, তার জন্য চায়না যাওয়াটা অনেক সময় সাপেক্ষ। যার জন্য ইজি হচ্ছে যে ট্রান্সপোর্টের জায়গাটা আফ্রিকা। আরেকটা বড় পয়েন্ট হচ্ছে যেহেতু আফ্রিকায় ল্যান্ড আছে, আপনি ইনভেস্টমেন্টের প্রচুর জায়গা পাইতেছেন, আবার কনজিউমার বাড়তেছে, কনজিউমার পাচ্ছেন। তো আমার কাছে এই সবগুলো মিলায়া অনেকগুলো অপরচুনিটির জায়গা থেকে আরো ব্রিফলি বলার সুযোগ আছে, আমরা নেক্সটে কখনো এটা নিয়ে কথা বলবো। এই যে ল্যান্ডের প্রশ্নটা যেহেতু আসলো, আমরা শুনে থাকি যে আফ্রিকার ল্যান্ড নাকি 15-20 হাজার টাকায় নাকি কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এত বেশি সস্তা, পানির মতো দাম। ইভেন ইউটিউবে একটি মানে ভিডিও দেখলাম আমি, যে মাত্র 45,000 টাকায় নাকি 2 একর জমি পাওয়া যাচ্ছে। এই টাইপের টাইটেল দিয়ে ভিডিও করা হচ্ছে। এই ব্যাপারে আপনার কতটুকু জানা আছে? এটা পাওয়া যাচ্ছে, কমেও আসলে পাওয়া যায় ল্যান্ড। আপনার যদি বলেন যে বিশেষ করে ইস্ট আফ্রিকাতে অনেক বেশি ল্যান্ড আছে, আবার যদি আমি বলি সেন্ট্রাল আফ্রিকাতে আরও কমে। হয়তোবা আপনি এরকম অনেক ল্যান্ড আছে যে আপনি বললেন যে আমি 10,000 টাকা দিচ্ছি, তুমি আমার 50 একর জমি দাও, এরকম লোকও আছে আপনাকে দিয়ে দিবে। কিন্তু এটার মধ্যে কথা হচ্ছে যে আপনার প্লেসটা কোথায়, আপনি ওখানে আদৌ কিছু করতে পারবেন কিনা। এখন আপনি যদি কঙ্গোতে যান, ইউ ক্যান নট ডু এনিথিং দেয়ার। আমরা উগান্ডার পার্সপেক্টিভে বলছি, উগান্ডায় কি এরকম মানে এত পরিমাণ চিপ ল্যান্ড আছে? আচ্ছা, উগান্ডাতে এই পরিমাণে চিপ ল্যান্ড আছে, কিন্তু যে জায়গাগুলোতে আছে আপনি সেই জায়গাগুলোতে আসলে আপনার ওই যে প্রপারে বা
ক্যাপিটালতে আশেপাশে যে ল্যান্ডগুলো আছে যেটাতে আসলে আপনি কিছু করতে পারবেন, সেই ল্যান্ডগুলো থেকে আলটিমেটলি খরচ ওখানে বেশি হয়ে যাবে আপনার। ওখানে ট্রান্সপোর্টেশন ভেরি উইক। তো আপনি কিছু করতে চাইলে যে ট্রান্সপোর্টেশনটা আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ওটা কস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ল্যান্ডগুলোকে আসলে রেডি করা ভেরি এক্সপেন্সিভ, কারণ এই ল্যান্ডগুলো কখনো কাজ করা হয় নাই। হ্যাঁ, যার জন্য আপনি যে 25,000 টাকার কথা বলতেছে, এটা জাস্ট ওই আপনার দামটা বলতেছে, কিন্তু এই জমিটাই আপনি যখন কাজের জন্য আপনি যখন একটা জমি নেবেন, কিছু তো করবেন তাই না, সেটাকে তো আপনার তৈরি করতে হবে। তখন আপনার আসলে দেখা যাবে সেটা আপনার 1 লাখ টাকা খরচ হয়ে গেছে, 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। তার মানে বাংলা একটা প্রবাদ আছে, লাউ কদু সমান, যেই লাউ সেই কদু। তার মানে আপনি হয়তো কম দামে ল্যান্ড পাচ্ছেন, কিন্তু সেটা আপনি ল্যান্ড কিনে কি করবেন, কিছু একটা তো করতে হবে। তো ওইটা যদি করতে চাই তখন আবার সেই খরচটা সেই পরিমাণই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটু পজিটিভ শুনলাম বেশ কয়েকটা দিক। ইনশাল্লাহ এই নিয়ে ডিটেলসে কথা বলবো কোনো একটা লাইভ প্রোগ্রামে, আর রেকর্ডেড ভিডিওতে না, যেহেতু রেকর্ডেড ভিডিও বেশ লম্বা হয়ে যায়। এবার যাবো আমরা আমাদের আরেক ভাইয়ের কাছে। ভাইয়া, পজিটিভ অনেক কিছু শুনলাম। মুদ্রার এপিটোপিট দুপিট সবসময় থাকে, অর্থাৎ যেখানে মন্দ আছে সেখানে ভালো আছে, তাই না? তো এই দেশে এমন ভাবে প্রেজেন্টেশন গুলো হচ্ছে ইদানিং যে আফ্রিকা শুধুই ভালো, শুধুই ভালো, বাট এটা আমি পার্সোনালি বিশ্বাস করি না। হ্যাঁ, তো আপনি যেহেতু 1 ইয়ার অলমোস্ট হতে যাচ্ছে আছেন এখানে, উগান্ডা, অ্যাবাউট উগান্ডা অনলি, কি কি নেগেটিভ দিক রয়েছে? আচ্ছা, আপনি যে টপিকটাতে নিয়ে আসলে কথা বলতেছি আমরা, এগ্রিকালচার প্লাস এখানকার বিজনেস অপরচুনিটি। সো যদিও আমার অলমোস্ট 8 or 9 months ইন উগান্ডা। সো আমি যেটা বলবো, সবাই যেভাবে, যেমন আপনি যেমনটা বললেন যে 25,000 টাকা একরের জমি পাওয়া যাচ্ছে বাংলাদেশি টাকায়, বা 60,000 টাকা একরের জমি পাওয়া যায়, অফকোর্স এটা পাওয়া যায়, বাট ওইটা আসলে আপনাকে রেডি টু কাল্টিভেট কতক্ষণ কত টাকা খরচ হচ্ছে এটা কিন্তু মানুষ ক্যালকুলেশন করছে না। সে তার ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করছে 25,000 টাকা একরের জমি আছে, আমি ওখানে যাই তো চাষাবাদ শুরু করে দিব। একটা জমি রেডি করতে যে কী পরিমাণে আপনার এখানে খরচ হতে পারে তাদের তো ওই আইডিয়াটা নেই। আবার আরেকটা, যে আপনি একটা জমি নিলেন, স্টিল উগান্ডাতে আরবান ডেভেলপমেন্ট মোটামুটি অনেক ভালো, বাট রুরাল ডেভেলপমেন্টটা কিন্তু এখনও ওই রকম না। ভিতরে ট্রান্সপোর্টেশন, রাস্তাঘাট, এইগুলো কিন্তু এখনও ওই রকম রুরাল ডেভেলপমেন্টটা অতটা হয়নি। তো আপনি এক জায়গায় কম দামে জমি পাইলেন, সেখানে আপনি কম দামে প্রোডাকশনও করলেন। আপনি যদি আপনি ট্রান্সপোর্ট করতে না পারেন, আপনি যদি আপনার র মেটেরিয়ালস নিয়ে আসতে না পারেন, আপনার রেডি প্রোডাক্ট যদি বাইরে সেল করতে না পারেন, তো তাইলে আসলে লাভ হইল কি? আর আরেকটা জিনিস সবাই মনে করে কি, মানে দূর থেকে আসলে অনেক সময় মনে করে আরে উগান্ডাতে তো অনেক মানুষ যা অনেক সাকসেসফুল হচ্ছে, বা আফ্রিকাতে যা অনেক সাকসেসফুল হচ্ছে, আমি গেলেই মনে হয় পারবো। বাট ট্রাস্ট মি, আমি যেটা মনে করি, পরিশ্রম আপনাকে করতে হবে। মনে করেন না যে অন্য দেশের চাইতে এখানে পরিশ্রম কম, এখানে কিন্তু প্রচুর পরিশ্রম। এখানে অনেক চ্যালেঞ্জ, অনেক পরিশ্রম করতে হবে। সো মানে যতটা ইজিলি মানুষ নেয়, যতটা ইজিলি ভিডিওতে দেখা যায়, আই ডোন্ট থিঙ্ক অতটা ইজি। পরিশ্রম সব জায়গায় করতে হবে। পরিশ্রম যদি আপনি করেন, আপনি যদি সময় দেন, প্রপার গাইডলাইন মেনে যদি কাজকর্ম করতে পারেন, তাহলে ঠিক আছে। বাট আদারওয়াইজ স্টিল আমি মনে করি উগান্ডাতে অনেক চ্যালেঞ্জ আছে। আমি একটু এই বিষয়টাতে কয়েকটা ইনসাইট দিই। মানে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে, চ্যালেঞ্জ আসলে অপরচুনিটি থেকে চ্যালেঞ্জ বেশি আমার কাছে মনে হয়। আমি যেটা জানি, আসলে আমার যেটা মনে হয়, চ্যালেঞ্জ ডেফিনেটলি অনেক বেশি। চ্যালেঞ্জের জায়গাটা সবচেয়ে বড় হচ্ছে কি, উগান্ডার যেমন একটা খুব পজিটিভ জায়গা হচ্ছে, উগান্ডাকে বলা হচ্ছে আফ্রিকার ফুড বাস্কেট। মানে উগান্ডা কিন্তু আমরা যা জানি সেরকম না। উগান্ডায় প্রচুর খাবার। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে আমরা এই যে জায়গাটা আসি, যে আশেপাশে গ্রাম আছে, আপনার এই গ্রামগুলোতে গেলে দেখবেন যে প্রত্যেকটা বাড়ির আশেপাশে অ্যাভোকাডো, পেয়ারা, পেঁপে, ভুট্টা, কাসাভা সব কিছুই হচ্ছে, এবং নিজেদের খাবার এরা নিজেরাই সবাই উৎপাদন করতেছে। এটা আমি কেন মেনশন করতেছি, এটা যেমন খুবই পজিটিভ উগান্ডানদের জন্য যে ফুড আছে তাদের কাছে, তারা হাঙ্গার নিয়ে তাদের কোনো চ্যালেঞ্জ নাই। কিন্তু এটা বিজনেসের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? আপনার কনজিউমার নাই উগান্ডাতে, কনজিউমার নাই। কনজিউমার এই কারণে নাই, সাধারণ মানুষ বাজার থেকে, বিশেষ করে আপনার এখানে কিন্তু 15 to 20% মানুষ কিন্তু শহরে বসবাস করে, বাকি 70-80% কিন্তু আপনার বসবাস করে হচ্ছে গ্রামে। তো গ্রামে কিন্তু খাদ্যের কোনো অভাব নাই। সাধারণত আমরা খাবার কিনে খাই কিন্তু শহরে, রাইট?
তো আপনার জন্য আর জনসংখ্যা কিন্তু মাত্র 4,80,00,000 বা 5 কোটি হতে পারে এখন, এরকম জনসংখ্যাও কম। তো আপনি যখন কোনো কিছু উৎপাদন করবেন বা এখানে আপনার কিন্তু সবার আগে কিন্তু মানে কনজিউমার সেট করতে হবে, রাইট? ওই পরিমাণে কনজিউমার আপনার কাছে কি কিনবে সেটা সেট করতে হবে। ফুড কালচার কি, মানুষ কি খায়, রাইট? তো এখন এটা যখন ওরা নিজেরাই উৎপাদন করে তখন আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে যায় যে আপনি তো উৎপাদন করলেন, এই যে ল্যান্ডগুলো আমরা দেখতেছি এগুলো এত ফার্টাইল ল্যান্ড যে এখানে কিন্তু কোনো সারের প্রয়োজন নাই, এখানে কোনো সারের প্রয়োজন নাই, তো যা দিবেন তাই হয়ে যাবে। না, পজিটিভ হচ্ছে ফর উগান্ডান, আমাদের জন্য, মানে আমি যদি একজন ইনভেস্টর হই, আমি কিছু করতে চাই, আমার জন্য এটা পজিটিভ না, আমার কনজিউমার কমে যাচ্ছে। তো এখন যেটা হয়, এইখানে আপনি কোনো কিছু করতে হলে সর্বপ্রথম হচ্ছে যে আপনি একটা লং টাইম ভিশন, যে আপনি 10 বছর আপনাকে এখানে টাফ টাইম ভিতর দিয়ে যাইতে হবে। এরপরে হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি গ্লোবাল মার্কেটে কিছু করতে পারবো কিনা। এবং আফ্রিকা থেকে গ্লোবাল মার্কেটে আবার কিন্তু সাপ্লাইয়ের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। সাপ্লাই চেইন বা লজিস্টিকের অনেক চ্যালেঞ্জ আছে। আর আরেকটা কথা বলে রাখি, উগান্ডা কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, তো লজিস্টিক এবং সাপ্লাই চেইন কিন্তু খুবই চ্যালেঞ্জিং জায়গা, এটা বুঝতে পারছেন? তো এর বাইরে আরো বড় চ্যালেঞ্জ হচ্ছে উগান্ডাতে আপনার ইন্ডিয়ানরা এখানে ইস্ট আফ্রিকাতে বসবাস করে অ্যারাউন্ড 100 ইয়ার্স 150 ইয়ার্স থেকে। এদের 7 জেনারেশন 8 জেনারেশন কিন্তু আপনার এই ইস্ট আফ্রিকাতে বসবাস করে, যার জন্য অধিকাংশ সেক্টর ইন্ডিয়ানরা কন্ট্রোল করতেছে। এবং বাই বর্ন ওদের কাছে পাসপোর্ট থাকাতে ওরা অনেকগুলো ফ্যাসিলিটিস পাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং অলরেডি ওদের কিন্তু বেশ বড় ফার্ম বা বিজনেস ইন্ডিয়ানরা এখানে সেটেল, রাইট? ওরা সেটেল এবং ওরা কনজিউমার যে পাইপলাইন থেকে বলেন বা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের যে জায়গাগুলো আছে ওদের জন্য ভেরি ইজি। বাট আমি যখন নতুন, আমার জন্য এটা কিন্তু এত ইজি না। আমি এখানে একটা জিনিস অ্যাড করি, যদিও এটা রিলেটেড কিনা আমি জানি না, বাট আমার খুব বলতে ইচ্ছা করতেছে। সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশে ছিলাম, বাট এখনো বাংলাদেশের লোকজন আফ্রিকা বা উগান্ডা সম্বন্ধে যে জিনিসটা জানে, তারা নিউজে দেখে একটা হাড্ডিসার একটা ছেলে খাইতে পারতেছে না, খালি গায়ে দাঁড়ায় আছে, এরকমটাই দেখায় না। তো ওরা কিন্তু এটা দেখায় না যে কাম্পালার মোড়ে যদি আপনি 3 মিনিট দাঁড়ান তাহলে যে 5টা মার্সিডিজ বেঞ্জ আর 2টা অডি গাড়ি দেখবেন প্রতি 3 মিনিটে, এটা কিন্তু ওরা দেখায় না। ওরা দেখায় শুধুমাত্র ডার্ক সাইডটা। এটার কারণ হিসেবে আপনার কাছে কি মনে হয়? এইটার কারণ আমার মনে হয় যে আমাদের ন্যারেটিভ, আমাদের যে মিডিয়ারা কন্ট্রোল করে, আমাদেরকে দেখাইতে চায় না যে দ্য বিউটি অফ আফ্রিকা, তারা আমাদেরকে দেখাইতে চায় না। এই ন্যারেটিভের বিষয়টা যখনই আসলো তখন বলতে ইচ্ছে করছে যে বাংলাদেশ থেকে, স্পেশালি আমাদের নিজেদের দেশের কথাই বলি, আমি যখন উগান্ডাতে আসি তখন পরিমাণ আপু খুব সাবধানে থাকবেন, আপুরা কিন্তু মানুষ মেরে ফেলে, ওদের কিন্তু খাবার নেই, ওরা খুব ক্ষুধার্ত থাকে, মানে এত এত নেগেটিভ কথা এই আফ্রিকানদের নিয়ে। আমি রীতিমতো সত্যি কথা, যদি পার্সোনালি আমি স্ট্রং মেন্টালিটি না হতাম, আমি ঘর থেকে হয়তো বেরোতে পারতাম না, আর অথবা ওই লাগেজ গুছিয়ে তাড়াতাড়ি পালাই, এরকম একটা ব্যাপার হয়। আমি এত এদের রিয়েল ভিউটা তুলে ধরছি, তারপরেও আপু সাবধান সাবধান, এই যে মানুষ মেরে ফেলে, খেতে পায় না, এই যে ব্যাপারগুলো, এখানকার বাস্তব চিত্রটা আসলে আপনি কয়েকটা দিক বলেন, ভাইয়া কয়েকটা দিক বলেন। না, এটা তো আসলে আমি এক কথা একটা বলি, কালকে আপনারা রাত্রে কয়টার সময় এখান থেকে বের হইছেন? রাত তখন 12টা। আচ্ছা, এটা কিন্তু একটা বন। হ্যাঁ, এটা কিন্তু একটা বন। এই বন থেকে আপনারা রাত 12টায় বের হইছেন। এটা কিন্তু একদম গহীন জঙ্গলের ভিতরে। আপনার কি একবারের জন্য কি মানে ইনসিকিউর ফিল হয়েছে রাত 12টার সময় বের হয়ে যে আমার কিছু একটা হবে, বা কোনো লোকাল লোকজনকে আপনাদেরকে রাত 12টা 12:30টার সময় ডিস্টার্ব করছে? একদমই না। মানে মোটামুটি আপনারা 2 কিলোমিটার রাস্তা একটা মোটর বাইকে গেছেন, হ্যাঁ, রাত 12টার দিকে। উনি একজন মেয়ে মানুষ, মানে আপনাদের যেভাবে আপনারা চিন্তা করেন, এইটা তো আসলে দেখেন, আমি বলি আমি 2 বছরের বেশি আছি, আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিও নাই। আর আমি যদি বলি, দেখেন এইগুলো আপনার দুনিয়াতে যে কোনো জায়গায় হইতে পারে, বাট আমরা যেভাবে জানি যে আফ্রিকা গেলে মানুষ মেরে ফেলবে, এটা কমপ্লিটলি রং। এটা হচ্ছে মুদ্রার একদম এপিটোপিট কথাবার্তা, বুঝতে পারছেন? এখন দেখেন টুকটাক এইসব ক্রাইমটা দুনিয়া সব জায়গায় হয়, কিন্তু কম্পারেটিভলি যদি আমি বলি, উগান্ডা ভেরি সেফ। আপনার এর বাইরে আরো অনেকগুলো দেশ আছে আমি গেছি, যেহেতু উগান্ডা নিয়ে কথা বলতেছি, উগান্ডা ভেরি সেফ।
আচ্ছা, আরেকটু বলি, আপনারা হয়তো জানেন উগান্ডার একটা সিংহভাগ ফরেন কারেন্সি আসে কিন্তু ট্যুরিজম থেকে। তো ওরা যদি ফরেনারদের প্রতি বা তাদের গেস্টদের প্রতি যদি এতটাই অ্যাগ্রেসিভ হইতো, দেখার সাথে সাথে মেরে ফেলতেছে, তাহলে কি এত লাখ লাখ টুরিস্ট প্রতি বছর আসতো? আর উগান্ডার টুরিস্ট কিন্তু হচ্ছে আপনার মানে টুরিস্টের কিন্তু অনেকগুলা আপনার কি বলে ক্লারিফিকেশন বা ক্লাসিফিকেশন আছে। তার মধ্যে ধরুন রিচ টুরিস্টরা কিন্তু আসলে ইস্ট আফ্রিকায় বেশি আসে, বুঝতে পারছেন? এখানে বাজেট টুরিস্ট কিন্তু আসা খুব ডিফিকাল্ট, কারণ খুবই এক্সপেন্সিভ, সাফারিগুলো খুব এক্সপেন্সিভ। এখানে ওয়ার্ল্ডের সব বড় বড় আপনার ফ্র্যাঞ্চাইজি হোটেল বা ইয়েগুলো আছে, থাকার জায়গাগুলো আছে। তো বা এখানে কিন্তু আপনার বেশি, আপনার হোয়াইট যাদেরকে আমরা বলি, ইউরোপিয়ান টুরিস্ট কিন্তু বেশি। তো ওরা এখানে ঘুরতেছে ফিরতেছে, ভেরি সেফ। সেফ না হলে তো আর ওরা আসতো না। এবং আমি উগান্ডার যতগুলা বড় বড় শহরে গেছি, প্রত্যেকটা শহরে ভালো মানের হোটেল পাইছি, ভালো মানের হোটেল, যেগুলো কিনা আমি যদি কম্পেয়ার করি আমাদের কক্সবাজারের যে হোটেলগুলো আছে, যে রিসোর্টগুলো আছে, ওই টাইপসের। তো একদম প্রত্যন্ত জেলাগুলা যেমন হচ্ছে আপনার বালে, কাছেসে, পোর্ট পটল, সোরটি, ওইদিকে এত ভালো ভালো হোটেল কেন, এত ভালো ভালো রিসোর্ট কেন? আচ্ছা, আরেকটা অবশ্যই তো ওদের বিজনেস আছে কিনা, আপনারা খেয়াল করছেন কিনা, আপনি এখানে একদম গ্রামে যান, আপনি ওই এলাকার সবচেয়ে ভালো যে বিল্ডিং বা সবচেয়ে ভালো স্ট্রাকচার যেটা দেখবেন, সেটা হচ্ছে ওই জায়গার স্কুল। হ্যাঁ, এডুকেশনে এটা অনেক বেশি কনসার্ন। আমার বাসায় আমি যখন ছিলাম, যে মেয়েটা কাজ করতো, সে তার 3টা বাচ্চার পড়াশোনার ব্যাপারে কত বেশি কনসার্ন আমি দেখছি। তো এরা হচ্ছে এডুকেশনের ব্যাপারে খুবই কনসার্ন। এবং আর একটা বিষয় হচ্ছে যে ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করতেছে, আপনি দেখবেন আপনার এর মেইন ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ না, হ্যাঁ, লোকাল ল্যাঙ্গুয়েজ একটা আছে এদের। ওরা সোয়ালি আর লুয়ান্ডাতে কথা বলে, না লুগান্ডাতে কথা বলে। কিন্তু আপনি একদম প্রত্যন্ত অঞ্চল বা আপনার একদম যে পিপল, ম্যাস পিপল, সবাই কিন্তু ইংরেজিতে কথা বলতেছে, জাস্ট বিকজ অফ ওদের এডুকেশনটা। এবং এডুকেশনের ব্যাপারে ওরা কিন্তু খুবই কনসার্ন, এবং ওরা কিন্তু ওদের বেবিদের এডুকেশনের বিষয়ে খুবই কনসার্ন। হ্যাঁ, এটা ঠিক আছে, উগান্ডার যারা লোকাল পিপল যারা আছে, তাদের সিংহভাগেরই কি আপনার ইনকামটা কম, তারপরেও তারা তাদের ইনকামটাকে যখন ডিভাইড করে, প্রায়োরিটি রাখে তার কিডসের, বাচ্চার এডুকেশন, তারপরে তারা ওই ইনকামটা তাদের ফুড, ট্রান্সপোর্ট, এগুলোতে ডিভাইড করে। বাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এডুকেশন। এবং আপনি এখানে গতকালকে দেখছেন, আমরা এখানে যারা ওয়ার্কার আছে তাদের সাথে কথা বলতেছিলাম, তারা কি সুন্দর ফ্লুয়েন্টলি আমাদের সাথে ইংলিশে কথা বলতেছিল। তো আপনার মোবাইল নিয়ে ইউটিউবে সে ইংরেজিতে গান সার্চ করতেছে, দ্যাট মিন্স হি ক্যান রাইট অলসো। ও কিন্তু একদম ওয়ার্কার, লেবার। হ্যাঁ, সিকিউরিটির ব্যাপারটা যখনই আসলো, তখন আমাকে দিয়ে একটি কথা বলতে চাই, যে আমাকে যারা সতর্ক করেন, সাবধান হতে বলেন, আপনাদের সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধার সাথে এই কথাটা বলছি। আমি বাংলাদেশের মেয়ে, নিজের দেশকে ভীষণ রকম ভালোবাসি বলেই ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও সোশ্যাল ওয়ার্কে এসেছি, রাইট? যেহেতু দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করব। এখন আজকে আমার এখানে আমার 3-4 ভাই আছেন, আপনাদেরকেও প্রশ্ন করছি, একই সাথে ভাইয়াদেরকেও প্রশ্ন করছি। আমি আপনাদের মেয়ে, আপনাদেরই বোন। এই যে গতকালকে রাত 12টার সময় আমি আমার হাজবেন্ডের সাথে মোটর বাইকারের সাথে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, একেবারেই গহীন গ্রামে। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ, এরকম ভাবে মুভ অন করতে পারবো, এটা কতটুকু সেফ অ্যান্ড সিকিউর, আপনাদের কি মনে হয় ভাইয়া? আচ্ছা, এই ব্যাপারে আমি একটা জিনিস বলি। আমার এটা খুব আমার বলতেও খারাপ লাগে, আমার নিজের খারাপ অভিজ্ঞতা বলি একটা। আমার সাথে এক সোমালিয়ানের সাথে পরিচয় হয়েছে কেনিয়াতে। তো সে বাংলাদেশ সম্বন্ধে আমার সাথে জিজ্ঞেস করতেছে, নর্মাল কিউরিওসিটি থেকে মানুষের পরিচয় হয়। তখন তার কথাবার্তা আমার যেটা মনে হলো, যে আমরা আমরা আফ্রিকার, বিশেষ করে উগান্ডাকে যেই অ্যাঙ্গেলে দেখি, আফ্রিকানরা সেই অ্যাঙ্গেলে আমাদেরকে দেখে। ওদের ধারণা যে আমরা সবসময় মারামারি করি, আমরাও বিলো পভার্টি লেভেলে বসবাস করি। এবং এক উবার ড্রাইভার আমাকে একটা ছবি দেখাইলো, যে ট্রেনে করে যে আমরা যখন বাড়ি যাই না, ছাদে অনেক মানুষের জন্য, আমাকে দেখা বলছে, সি দিস বাংলাদেশ সিচুয়েশন। নো ব্রাদার, দিস ইজ নট লাইক দ্যাট। দেন আমি ওরা কি করলাম, যে মেট্রো রেলের ছবি দেখাইলাম। এখন দেখেন, মেট্রো রেল আমার দেশের কত % মানুষ এটা মানে এনজয় করতে পারতেছে? সেটাই 2%, রাইট, টোটাল পপুলেশনের। এখন আসলে
কোনটা আপনাকে দেখানো হচ্ছে আর কোনটা আপনি বিশ্বাস করতেছেন এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন আমি উগান্ডায় যদি এই যে কাম্পালা হিল বা মার্টিন রোড এই যে এই এলাকাগুলো দেখে আপনার মনে হবে যে খুব গরিব দেশ, এখানে খুব ঝামেলা আছে, খুব খেওয়াজ আছে। এখন যদি আমি আবার কলোলো হিলে যাই আপনাকে যদি দেখাই ভেরি নাইস সিটি, মানে এক্সপেন্সিভ এরিয়াগুলোতে। আসলে আপনি কি দেখতেছেন এবং কিভাবে দেখতেছেন এটার উপর অনেক কিছু নির্ভর। সিকিউরিটির বিষয় নিয়ে আমি একটা কথা বলি। আমি যখন কেনিয়াতে ছিলাম তখন আমি অফিসের একটা কাজে আমি এক সিটি থেকে আরেক সিটি রাইড করতেছি, প্রায় আমার কেনিয়ার নাইরোবি থেকে মোম্বাসা মালিন্দি যাচ্ছি। তো ওই সময় যেতে যেতে প্রায় রাত 2টা 2:30 বেজে গেছে। তো তখন আমি একটা হোটেলে ব্রেক করছি খাওয়ার জন্য। তো আমি আমার কলিগদের জিজ্ঞাসা করতেছি, আমি দেখি আমার এই রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, বেশ কয়েকটা মেয়ে হেঁটে যাচ্ছে। আমি বললাম যে আচ্ছা তোমাদের মেয়েরা যে এত রাত্রে এখান থেকে যাচ্ছে তাদের কি সিকিউরিটির প্রবলেম নাই? তো সে আশ্চর্য হলো যে কেন সিকিউরিটির প্রশ্ন আসবে, কেন সিকিউরিটি, তুমি যে এখন রাত্রেবেলা ঘুরতেছো তুমি কি নিজের ইনসিকিউর মনে করতেছো? আমি বললাম যে না, আমি তো ইনসিকিউর মনে করতেছি না। তুমি যদি ইনসিকিউর ফিল না করো, ওই মেয়েটা যে যাচ্ছে এরা 3টার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা তার কোনো কাজে যাচ্ছে, সে কেন ইনসিকিউর ফিল করবে? মানে তাদের মধ্যে ছেলে মেয়ের বৈষম্যটাও মানে ওই রকম না। হ্যাঁ, তারা ছেলেরা যেরকম রাত্রেবেলা মুভ করতে পারে, কাজে যাইতে পারে, দিনের বেলা কাজে যাইতে পারে, মেয়েরাও সেম যাইতে পারে। এখানে একটা প্রশ্ন ছোট্ট, যে বাংলাদেশে আমরা দেখেছি একদিনে 72টা ধর্ষণ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে আমি নিজে যেহেতু ইসলাম ধর্মের ড্রেস কোড মেনটেন করি, তো সে আমার ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দাড়ি টুপি বোরকা হিজাব নিকাব মসজিদ এই ওয়াজ মাহফিলের কিন্তু কমতি নেই। হ্যাঁ, তারপরেও আমাদের সোনার বাংলায় এতগুলো ধর্ষণ একদিনে হয়েছে। আপনারা 1-1.5 বছর আছেন এখানে, কতগুলো ধর্ষণের ঘটনা শুনেছেন? আমার কাছে আসলে ওরকম অ্যাকুরেট নিউজ নাই, আমি তো এখানকার লোকাল নিউজ খুব কম দেখা হয়, তারপরও আমার কানে এই পর্যন্ত আসে নাই, আমি এই পর্যন্ত পাই নাই যে কোনো রেপ কেস হয়েছে কিনা। এটা আমার অজ্ঞতার কারণেও হইতে পারে, বাট আমার নলেজে আসে নাই আর কি। ওকে, বর্তমানে আরেকটা ব্যাপার হচ্ছে না, এটা আবার যদি আমরা বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশে আসলে যেটা আমরা একদিনে যে 72টা ধর্ষণের ব্যাপার বলতেছেন, আমার কাছে অনেকগুলো, আমি জানি না, অনেকের ওই যে বললাম দুই পাশ থেকে চিন্তা করা যায়। একটা হচ্ছে কিছু হয়তো বা পলিটিক্যালি অনেক বেশি এক্সপোজ করা হচ্ছে সংখ্যাটাকে, হ্যাঁ, বাট উমেন যে রেসপেক্টের জায়গাটা, মেয়েদের যে রেসপেক্টের জায়গাটা, আই স্টিল বিলিভ আমাদের মেজরিটি ছেলেরাই কিন্তু আমাদের দেশে মেয়েদেরকে রেসপেক্ট দেয়। এবং আমাদের উমেন এম্পাওয়ারমেন্টটা দেখেন, ওই যে বললাম দেখার বিষয়টা, দেখার ভঙ্গিটা দুই রকম আছে। ডেফিনেটলি বাংলাদেশে স্টিল মেয়েদের রেসপেক্টটাই বেশি। আমাদের একটা বড় একটা সংখ্যার মানুষ আছে যারা সবসময় আসলে এগুলো নিয়ে পড়ে থাকে, কে পর্দা করছে কে করে নাই, হ্যাঁ, বা এরকম মেয়েরা এই গালাগালি করতেছে। বাট এর বাইরেও আবার আরেকটা বড় একটা অংশ আছে যারা মেয়েদেরকে রেসপেক্ট করে। এতক্ষণ দুই ভাইয়ের থেকে অনেক কিছু শুনলাম, এবার হচ্ছে আরেকজন মুখ, বাংলার মুখ। হ্যাঁ, না, নোয়াখালী মেড বাই নোয়াখালী। আচ্ছা ভাইয়া, ছোট করে পরিচয়টা শুনিয়ে উগান্ডা সম্পর্কে তারপরে জানবো। থ্যাংক ইউ। আমি ফরহাদ হোসেন, আমি উগান্ডায় আসি হলো এই বছর জানুয়ারি মাসের মাঝামাঝি। দ্যাট মিনস অলমোস্ট 4 মান্থ হয়ে গেছে। এই হলো আমার পরিচয়, আর এর থেকে বেশি পরিচয় না দিই। জব পারপাসই তো আসে না? হ্যাঁ, জব পারপাস আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে উগান্ডা? না, উগান্ডা তো আসলে ভেরি নাইস। যেটা আসার সময় যেরকম শুনে আসছি, যেটা এতক্ষণ কথা হচ্ছিল, সেটা থেকে তো টোটালি ডিফারেন্ট। যে কারণে যেটা আমি আর হচ্ছে অ্যাগেন না বলি। যেমন আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ কিভাবে উগান্ডাকে নেগেটিভভাবে দেখে বা উগান্ডাকে একটা গালি হিসাবে দেখে। আর আসার পর তো দেখলাম পুরো সেফটি, সিকিউরিটি, এইচ অ্যান্ড এভরিথিং সবই গুড। এখানে উগান্ডার নেগেটিভ দিক সম্পর্কে বলতে বলা হয়েছিল, তো জনি ভাই একটা কথা বলছে, সবে অনেকগুলো নেগেটিভ বলছে, হয়তো একটা মনে ছিল না, যেটা হলো এখানকার লোকাল পিপলদের নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট। যেটা হচ্ছে আমরা করি, আমরা যেমন এখানে ম্যানেজারিয়াল পজিশনে আছি, লোকাল পিপলদেরকে নিয়ে যখন আমরা কাজ করি, এদের হচ্ছে আইকিউটা কম। যেমন হচ্ছে এদেরকে কোনো একটা কাজ করতে বললেও ওদের পিছনে আরেকজন, মানে 3জন লোকের জন্য একজন সুপারভাইজার লাগে, মানে এইচ অ্যান্ড এভরিথিং ওদের ডিরেকশন দেওয়া লাগে। এর বাইরে হচ্ছে ওরা হলো নিচ থেকে কোনো কিছু করতে পারে না, যাকে যতটুকু বলা হয় ততটুকুই করা হয়।
মেবি আগের কোনো একটা ভিডিওতে আমরা দেখাইছি, ওরা হলো গাছ পরিষ্কার করতে যায়, মানে ঘাস পরিষ্কার করতে যায় গাছ কেটে ফেলতেছে। তারপরে একটা কাজ করতে বললে, যেমন কালকে একজনকে বলা হয়েছে যে মাছ কাটার জন্য, ও হলো মাছটা যে কাটছে ওইভাবে বসে আছে, যে মাছটা যে ধুবে বা রান্নার প্রসেসিং করবে অথবা মাছটাকে একটা সুন্দরভাবে পিস করবে তা না, ওটা বলার পর তারপরে ওইভাবে করবে। মানে ও যতটুকু ইনস্ট্রাকশন পায় অতটুকুই, নিজ থেকে বুদ্ধি খাটায় যে আরেকটু বেশি কাজ করবে অথবা প্রোঅ্যাক্টিভলি কাজ করবে, এই জিনিসটা তাদের ভিতরে নাই। প্রোঅ্যাক্টিভনেস, সেলফ মোটিভেশন যেটাই বলি না কেন আমরা, এগুলা ওদের ভিতর নাই। তো ওদেরকে বাট আস্তে আস্তে এখন গ্রো করতেছে। এখন বাইরের থেকে বিশেষ করে এখানে চাইনিজ, ইন্ডিয়ানরা অনেকদিন ধরে ব্যবসা করে ওদের সাথে, এদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে, যেটার কারণে তারা ডেভেলপ হচ্ছে। তো এটা ছিল একটা নেগেটিভ সাইড। আর দু একটা নেগেটিভ আছে, যেমন হচ্ছে এদের হলো ইকোনমিক অবস্থাটা একটু খারাপ, মানে যে ধনী সে অনেক ধনী, যেটা আবার এর আগেই জনি ভাই বললো যে এখানে হলো আপনার ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, তারপরে মার্সিডিজ বেঞ্জ অনেক দাম। ইভেন এখানে হচ্ছে এডিডাস, তারপরে হচ্ছে আপনার নাইকি, বড় বড় যে ওয়ার্ল্ডের ব্র্যান্ডগুলো, প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুম আছে, যেটা অনেক ক্ষেত্রে বাংলাদেশেও নেই। কেন? কারণ এখানে হচ্ছে যে রিচ সে অনেক বেশি রিচ, আর যে হচ্ছে পুয়ার সে অনেক বেশি পুয়ার, যেটা হচ্ছে এখানে একটা বৈষম্যটা, এটা হচ্ছে বলা যায় যে আরেকটা নেগেটিভ। বা যে গরিব তার মিনিমাম বাংলাদেশি হিসাবে অন্তত 20 একর জমি আছে, যে সবচেয়ে গরিব এই দেশে 50 একর 100 একর জমি আছে, বাট তাদের ওই যে বুদ্ধির কারণে তারা এটাকে হচ্ছে প্রপার ইউটিলাইজ করতে পারতেছে না। এটা আমার অবজারভেশন। তারা এটা প্রপার ইউটিলাইজ করতে, যদি ইউটিলাইজ করতে পারতো তাহলে তারা তো অনেক ডেভেলপ হতো। যেহেতু আমার আগের দুই ভাই হচ্ছে নেগেটিভ পজিটিভ দুটোই বলে গিয়েছে, তারপরে আপনার থেকে শুনলাম মাশাআল্লাহ। এখন যেটা হচ্ছে, যদি আপনাকে এক কথায় বলি, এই নেগেটিভ পজিটিভ উগান্ডার প্রতিটি দেশেরই এটা আছে, এটাও ব্যতিক্রম নয়। হ্যাঁ, তারপরেও পাল্লা কোনটা ভারী? পাল্লা ওভারঅল আমি বলবো পজিটিভটাই ভারী। নেগেটিভ যেটা, এটা হলো ভেরি ফিউ নেগেটিভ। যেমন তাদের হয়তো বুদ্ধি একটা কম হতে পারে, একটা মানুষ বোকা হতে পারে, কিন্তু সে তো চিটার বাট পান না। অতএব এখানে হচ্ছে যেটা বললাম যে হলো নেগেটিভ যদি আমি বলি, তাহলে এটা হলো পজিটিভ ভাবেই নেগেটিভ। ওটা অতটা মানে খুব ওর্স লেভেলের নেগেটিভ না, নেগেটিভ সাইডগুলো অতটা ওর্স লেভেলের নেগেটিভ না, যেটা হলো কম্পেয়ার টু অন্য দেশে হয়, যার আমি নাম না বলি, নিজের দেশকে ছোট না করাই ভালো কম্পেয়ার করলে, ঠিক আছে। যেমন চিন্তায় রাহাজানি, এগুলা যদি নেগেটিভ বলি, এগুলা কোনো নেগেটিভ সাইড ওর নাই। যেটা আমি বললাম, ওরা হয়তো একটু বোকাশোকা, বুদ্ধি খাটায় কাজ করা, তারপরে একটু হার্ড ওয়ার্ক করা। ওদেরকে আবার ইনস্ট্রাকশন দিলে কাজ করে, ওদেরকে যখন যে কাজ করতে বলা হয় ও ওটাই করে। ওদের যদি একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয় বা মনিটরিং এ রাখা হয়, তখন সে প্রচুর হার্ড ওয়ার্ক করতে পারে, অনেক এনার্জেটিক, বাট সে হয়তো করে না। মানে ব্যাপারটা কি এরকম যে আপনি কাউকে ডানে যেতে বলছেন, ও ডানেই যাচ্ছে, ও গর্ত আছে, আগুন আছে, পানি আছে, ওগুলো খেয়াল করবে না। যেমন ওরা হলো কাল্টিভেশন করতে যেয়ে দেখা গেল সামনে একটা গাছ পড়ে যাচ্ছে, ও ওটার পাড়ার নিচে, গামবুটের নিচে ফালায় ওটার পিষ্ট করে ফেলতেছে, কিন্তু ও হচ্ছে ওটা দেখে চলবে ওইরকম না। এই হচ্ছে এটা, তাহলে মানে এটা হচ্ছে কি কারেকশনেবল? হ্যাঁ, কারেকশনেবল। এটা অতটা নেগেটিভ বলা যাবে না, বাট তারপরে হয়তো উগান্ডার মানুষ পিপলে নিয়ে কাজ করতে গেলে এটা খুবই সিম্পল একটা নেগেটিভ সাইড। আমাদের দেশে এই মুহূর্তে অনেক বেশি বড় একটা ব্যাপার হচ্ছে চাঁদাবাজি। কোন দল করছে সেটা দেখার বিষয় না, এটা হয়ে আসতেছে। চাঁদাবাজি এটা ফ্ল্যাশ হচ্ছে, বাট হচ্ছে ঘুষ যেটা সচিবালয় পর্যায়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ের পর্যায়ে, ওটা কিন্তু আসতেছে, বাট ওটা হিডেন, ওটা আমরা চোখে দেখতেছি না। যেটা হলো আমরা হলো ঘুষ বলি, ওটা কিন্তু চাঁদাবাজি না, ওটাও হচ্ছে চাঁদাবাজি। ঘুষ আমাদেরও ভাইয়ার ব্যাপারে একটু বলি, দেশপ্রেম অনেক বেশি, যার জন্য আমি যখনই কম্পেয়ার করতেছি দুটো ব্যাপার, কম্পেয়ার করা ঠিক না, আমি ভালো জানি বা বিশ্বাস করি। আর যখন কম্পেয়ার করে আমার দেশ একটু নিচের দিকে চলে যায়, তখন বিশ্বাস করেন ভেতরটা না খুবই পেইন করে, কিন্তু কিছু করার নেই, দিস ইজ দ্য রিয়েলিটি। ভাইয়া বারবারই বলতেছে নো, এগুলো বলবো না। হ্যাঁ, একদম আমি এই যে মানে রেকর্ডেড বলতেছি, কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া, আমি আপনার আপন বোন, সাপোজ আমি বোন হয়েছি বলে আমি অপরাধ করলে অপরাধী না, এটা ঠিক না, তাহলে অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে। এখন আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম, আমাদের দেশে চাঁদাবাজি আজকের নতুন না, যুগ যুগ ধরে হয়ে আসছে। এদেশে কি চাঁদাবাজি আছে? না, চাঁদাবাজি দেশে কোনো চাঁদাবাজি আজ পর্যন্ত কেউ দেখে নাই।
চাঁদাবাজির কথা যেটা আপু জানতে চাইছে, এখানে আসলে চাঁদাবাজি হয় না, এসব হয় না। আপনি কোনো জায়গায় কোনো কিছু একটা করেন, কেউ এসে আপনারা বলবেন না যে টাকা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে, এরকম কোনো সুযোগ নাই। ডিস্টার্ব করবে না, বা আপনারে আসলে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের সিকিউরিটি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার ভয় নাই। কারণ চুরি হইতে পারে, চুরি তো দুনিয়া সব জায়গায় হয়, চাঁদাবাজি করতেছে, ডাকাতি করতেছে, এই ব্যাপারটা নেই। আসলে প্রতিটি দেশেরই মন্দ দিক ভালো দিক সবই আছে, কোথাও কম কোথাও বেশি। বাট আমরা বর্তমান অনলাইনের যে মুখরোচক অনেক কিছু শুনি, অনেক কিছু, তবে এই উগান্ডার ভালো দিক মন্দ দিকও আছে, আমরা জানলাম এতক্ষণ। আরো অনেক কিছু আছে না জানা, না বলা, এই ব্যাপারগুলো হয়তো তুলে ধরবে একের পর এক। আর সেক্ষেত্রে হচ্ছে এতটুকুই বলা, আমি মনে করি ভাইয়াদের পক্ষ থেকে, তা হচ্ছে অতি ভালো কখনোই ভালো হয় না। যেগুলো আমরা অতি মুখরোচক শুনবো, আফ্রিকায় আসুন, ইনভেস্ট করুন, এই এত এত করে ফেলছি, এই হয়ে যাচ্ছে, টাকা উঠতেছে, ধরতেছি, কেন নিচ্ছেন না, তাড়াতাড়ি আসুন, এইগুলোতে যদি আপনি কান দিয়ে হুজুগে বাঙালি আমরা এই হুজুগে যদি নাচানাচি শুরু করে দেই, তাহলে মনে হয় ব্যর্থতাটা নিশ্চিত সফলতার পরিবর্তে, নাকি? অনেক এক্সাম্পল আছে, আর এই ব্যাপারটা নিয়ে পরে আমরা ডিটেলস বলবো। আপনি যেটা বললেন এটা মানে আদৌ যে কিভাবে সম্ভব কিনা, যদিও আজকে কিছু ইনসাইট দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা আরো ডিটেলস বলবো। কারণ এরকম অনেক আছে কিছু ফ্রড লোক যারা হচ্ছে মানুষকে প্রলোভন দিয়ে, যিনি জ্ঞানী লোক উনি অল্পতেই বুঝে, সোশ্যাল অ্যাওয়ারনেস, যার বুদ্ধি আছে সে বুঝবে, আর যে নিজে নিজে মারা খেতে চাবে সে সেটাই। তো সেটাই আর কি, এটা নিয়ে পরে আমরা আরো ডিটেলস বলবো ইনশাআল্লাহ। আর পরে তো একটা লাইভ পডকাস্ট হবে। মিষ্টি তো ভালো, বেশি মিষ্টি কিন্তু ভালো না। আমি তো বলেছি অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটাই তো বললাম না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত ভালোও ভালো না, অতিরিক্ত মন্দও ভালো না, মধ্যম পন্থা সবসময় উত্তম, এটাই কিন্তু সুন্নাত। তো আমি ভাইয়া আজকে এই আলোচনার দীর্ঘ করবো না, আমরা বিদায় নিই। কথা হবে আবার, বারবার আসিব ফিরে, আবার নিজাম ভাইয়ের ফার্মে, নিজাম ভাইয়ের পুকুর পাড়ে। আল্লাহ হাফেজ।